শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডেল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 5 জ্যৈষ্ঠ 1421 বাংলা 19 মে 2014 সোমবার। চমৎকার একটি দিন শুরু করতে চাই দর্শক আপনাদের সবাইকে সাথে নিয়ে, আর তাই তো প্রতিদিনের মতোই রাঙা সকাল হাজির হয়ে গিয়েছে আপনাদের সকালটিকে রাঙিয়ে তুলবার জন্য। রাঙা সকালে সকাল সকাল আমরা দুজন অতিথিকে নিয়ে হাজির হয়ে যাই, তাদের জীবনের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আর আমাদের চেষ্টা থাকে যেন তাদের জীবনের গল্পগুলো থেকে অনুপ্রেরণা পান আপনারা সামনে এগিয়ে যাবার জন্য। আজকেও তার ব্যতিক্রম হবে না। 2 ঘন্টায় দুজন অতিথির সাথে কথা বলবো আমরা দুজন। রয়েছে আমি অদিতি এবং আমি রুম্মান। শুভ সকাল। শুভ সকাল রুম্মান, কেমন আছো? ভালো আছি। জ্যৈষ্ঠ মাস চলছে, জ্যৈষ্ঠ মাসের বিশেষত্ব কি বলতো? জ্যৈষ্ঠ মাসে হচ্ছে আম কাঁঠাল, জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয়ে থাকে। ঠিক তাই। আম কাঁঠাল খাওয়া শুরু করেছো? আম খাওয়া শুরু করেছি, কাঁঠাল এখনো খাওয়া হয়নি। আর প্রচন্ড গরম, তাই গতকাল খুব গরম পড়েছিল, ভীষণ ভ্যাপসা একটা গরম পড়েছিল। দর্শক, আমাদের যারা দর্শক রয়েছেন তারা নিশ্চয়ই স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হবেন এই সময়টাতে। তারপরও সবাইকে আমরা আনন্দের বার্তা দিতে এবং আশার আলো দেখাতে আমরা মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে আমরা প্রতিদিনের মতো দুজন অতিথিকে নিয়ে ফিরেছি। এবং প্রথম ঘন্টায় আজ যিনি এসেছেন তিনি একজন সাদা মনের মানুষ হিসেবে খ্যাত, এবং তিনি তার কাজের মাধ্যমে আলো ছড়িয়ে দিয়েছেন আমাদের সমাজে। তিনি শিক্ষানুরাগী রকিবউদ্দৌলা আখন্দ, যাকে অনেকে আমরা আলম মাস্টার হিসেবে জানি। আমরা আমাদের অতিথির সাথে কথা বলবো এবং ফাঁকে ফাঁকে মাছরাঙা সংবাদও জেনে নেব। চলুন দর্শক, অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার দুটি নাম, রকিবউদ্দৌলা আখন্দ, আলম মাস্টার, কোন নামে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি এই আলম মাস্টার বেশি আমাকে স্বাচ্ছন্দ্য বোধ হয়। আচ্ছা, সেটি কেন? যেহেতু ছোটোবেলা থেকে আমার ওই আলম বেশি পরিচিত ছিল, ওই আলম হিসেবে যেটা আমার জনপ্রিয়তা বা জনশ্রুতি যেটা বলি, ওই আলম মাস্টার। কিন্তু আমি যে রকিবউদ্দৌলা, এটা আমাকে অনেকেই বুঝতে পারে না। আমার স্কুলের ছেলেমেয়েরা অনেকে বলে যে এই রকিবউদ্দৌলা কোন স্যার। আমার কয়েকদিন আগে স্কুলে একটা দায়িত্ব বন্টন লেখা হয়েছে, তা রকিবউদ্দৌলা কিছু ওই আমার যে ওই আলম মাস্টারের লেখা হয়নি। আচ্ছা, তা অনেক ছেলে আমাকে জিজ্ঞাসা করতেছে স্যার এই আলম এই রকিবউদ্দৌলা স্যার ইনি কেটা। তা আমি বলতে চাই তা তোমার আমাদের যে যতগুলো স্যার আছে এখানে, তা দেখো তো আমাদের এই কোন স্যারটা বাদ পড়ে গেছে। স্যার সব স্যারের তো নাম দেখতেছি, খালি আপনার নামটা নেই, মানে আমি যে আলম স্যার এটা ওখানে নাই, এই জন্য বলতে চাই। তাই বুঝলাম যে ওই ছেলেটা ওই আলম স্যার হিসেবে আমাকে বেশি পরিচিত। আচ্ছা। এবং আমার নিজের কাছেও মনে হয় ওটাই একটু বেশি ভালো লাগে, যেহেতু আমার সার্টিফিকেটে আছে রকিবউদ্দৌলা আখন্দ। আচ্ছা। কিন্তু আমার প্রতিবেশী স্কুল, আমার ক্যাম্পাস, সব জায়গাতে ওই আলম স্যারটাই বেশি পরিচিত। এই যে আপনি বলছিলেন যে ছোটবেলা থেকে একটা নাম যেটা ধরে সবাই ডাকে, আসলে যেই নামটা আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠে, সেই নামটা ধরে ডাকলেই নিজের কাছেও একটা স্বাচ্ছন্দ্যের জায়গা তৈরি হয়। তো ছোটবেলার গল্পে আমরা একটু আসি। ছোটবেলাটা কোথায় কেটেছে এবং কেমন ছিল? আমার ছোটবেলাটা কেটেছে, আমরা একটু বলছি যে গাইবান্ধা একটি, আমাদের যে যতগুলো জেলা আছে 64 জেলার মধ্যে এটা অবহেলিত। তার মধ্যে গাইবান্ধা জেলায় 7টি উপজেলা, 7টি উপজেলার মধ্যে ফুলচর একটা উপজেলা। এই ফুলচর উপজেলা সম্পূর্ণটা যমুনা নদীর ভাঙ্গনে জর্জরিত, এবং যমুনা নদীর ভাঙ্গন এমন মানে ভাঙতে ভাঙতে এখন উপজেলাটা সম্পূর্ণ চর এলাকা হয়ে গেছে। আচ্ছা, আমার বাড়িটাও ঠিক নদীর উপরেই, কিন্তু এখানে নদী ভাঙলে আপনাদের হয়তো অনেকে জানা নেই যে কালকে হয়তো অনেক সহায় সম্পদ ছিল, আজের নদী ভাঙার কারণে সঙ্গে সঙ্গে তারা রাস্তায় দাঁড়া যায়। এই যে অধিকাংশ লোকগুলো নদী ভাঙার কারণে তারা ওই ঢাকামুখী বিভিন্ন শহরমুখী হয়ে যায়, রিক্সা ভ্যান চালায়, আর অনেকে ওই ভাঙ্গি চাপে আসতে আসতে ওখানে একটা ঘন বসতি হয়ে যায়। তাদের সঙ্গে ছেলে মেয়েগুলো পড়াশোনা অতটা সুযোগ পায় না, পিতামাতার কাজে সহযোগিতা করতে হয়। আর আমার ছোটোবেলারও কাটিয়েছে ঠিক এইরকম একটা মানে গণ্ডির মধ্যে। সেখানে এই ম্যাক্সিমাম এইসব ছেলে মেয়েগুলো খুব, তারা সারাদিন হয়তো খেতে পারে না, কষ্ট লাগে, লেখাপড়া থেকেও তারা বঞ্চিত হচ্ছে। এই তাদের সঙ্গে বলতে গেলে আমার ওদের দুঃখ সুখগুলো আমি বেশি শেয়ার করতাম। তাদের দুঃখগুলো আপনি কিভাবে অনুভব করেছেন আমরা শুনতে চাই, তবে তার আগে আপনার সম্পর্কে ছোট্ট করে আমরা দর্শকদের একটু জানিয়ে দিই। অদিতি। বঞ্চিত শিশুদের শিক্ষার সারথি রকিবউদ্দৌলা আখন্দ আলম মাস্টার, যেই নামটিতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মঙ্গা কবলিত অভাবী জনপদ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার অনগ্রসর এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনার লক্ষ্যে 2006 সালে নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমে নৈশ বিদ্যালয়ে পাঠদান শুরু করেন।
এই নৈশ বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের জন্য সঙ্গীত, অভিনয়, আবৃত্তি, খেলাধুলা ও নৃত্যচর্চার বিষয়েও শিক্ষা দেওয়া হয়। পেশায় শিক্ষক রকিবউদ্দৌলা আকন্দ 1979 সালে নদী ভাঙনে জর্জরিত ও ঘনবসতিপূর্ণ এলাকায় শিশুদের জন্য বাউসী প্রাথমিক বিদ্যালয় নামে একটি বিদ্যালয় স্থাপন করেন। শিক্ষা বিস্তারের পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষা ও সমাজ উন্নয়নে নিঃস্বার্থ কাজের জন্য সাদা মনের মানুষ, বিএসবি ফাউন্ডেশন অ্যাওয়ার্ড, প্রথম আলো ও গ্রামীণফোন যৌথ উদ্যোগে বিশাল বাংলার নেপথ্যের নায়কেরা সম্মাননা সহ বিভিন্ন সংগঠন থেকে পুরস্কৃত হয়েছেন। চলুন দর্শক, আমরা তার কাছে ফিরে যাই। এবং স্যার, আপনি কাজের প্রসঙ্গে চলে এসেছেন, আপনার শিক্ষকতার বিষয়ে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। একটু ছোটবেলায় থাকি আরো কিছুক্ষণ। সেটা হচ্ছে, আপনি যে সময়টার কথা বলছেন তখন যমুনা তো একদম উত্তাল নদী। জি, হ্যাঁ, এখন তো যমুনা একদম কি বলবো, দুর্বল। এখন চর জেগেছে। এখন চর জেগেছে, কিন্তু ওই সময় তো খুবই নদীর যে তরঙ্গ, নদীর যে ভাব, আমরা তো ওই নদীর পাড়ে যারা বসত করে তারা তো ওই নদী, রাত্রিবেলা নদী একটা শব্দ হয়, মানে স্রোত যেটা আর কি, জি, জি। সেই স্রোতের একটা শব্দ। এই শব্দটা শুনলে অনেকে যারা দূর থেকে মেহমান, আত্মীয় স্বজন যদি রাত্রে ওখানে আমাদের বাসায় যদি মানে অবস্থান নেয় থাকে, কিন্তু তারা পরের দিন বলে এখানে কিসের শব্দ হয় রাত্রে। ওই শব্দটা দিনের বেলাও থাকে, কিন্তু দিনের বেলা বিভিন্ন ইয়ের কারণে, মানে শব্দ বিভিন্ন রাতের নীরবতা একটু আওয়াজের বেশি কারণে কাজ ওটা করে। বোঝা যাচ্ছে না। কিন্তু রাত্রিবেলা নদীর যে একটা ডাকে, মানে আমরা যেটা বলি, কিন্তু আসলে নদীর স্রোতটা, এই স্রোতটা কিন্তু একটা শব্দ আছে। এই শব্দটা মানে না জানলে, হঠাৎ কোনো লোক হঠাৎ করে শুনলে তার কাছে এটা বেশ আতঙ্ক এবং কৌতূহল সৃষ্টি হচ্ছে, এটা কেমন করে হয়। কিন্তু এটা সবসময় হচ্ছে, কিন্তু দিনের বেলা বোঝা যায় না, রাতের বেলা তো নীরব সেই নিস্তব্ধ শব্দটা হয়। কি এখন শোনা যায়? এখন ওটা শব্দ শোনা যায় না, যেহেতু এখন নদীটা চর হয়ে গেছে আর পানি কমে গেছে। এখনও শোনা যাবে যখন নদীটা আবার যখন পূর্ণাঙ্গ হয়ে উঠবে। জি। আমরা খুব দুঃখ করে বলি যে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, মাটি ভরাট হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। এই যে আপনি ভয়ঙ্কর রূপ দেখেছেন যমুনা নদীর, আর এখন এরকম বুড়িয়ে যাওয়া একটি চেহারা দেখছেন, কোনটা বেশি ভালো ছিল আসলে? এখন বলতে গেলে যদিও নদী আমাদের জন্য খুব আমাদের এলাকায় খুব ক্ষতি, তারপরে মনে হচ্ছিল যে ওই ভয়ঙ্করটা যখন হয়, নদীর যে একটা রূপ, আমার কাছে ওটাই ভালো লাগে। কিন্তু পানি টানি যখন হয়ে যায়, নদীর যখন কানায় কানায় পানি ভর্তি হয়ে যায়, ছেলেরা মেয়েরা আমরা সবাই যখন আনন্দ ফুর্তি করে নদীতে ঝাপাঝাপি লাভালাভি করি, এই প্রসঙ্গে আমার ছোটোবেলার কথা মনে যায়। সেই ছোটবেলার গল্পটা তাহলে আমরা বিরতি থেকে ফিরে এসে তারপরে শুনবো। দর্শক, ফিরবো একটি বিরতির পর। আশা করছি আমাদের সাথেই থাকবেন। দর্শক, ছোট্ট বিরতির পর আবারও ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। রুম্মান এবং অদিতি আছি শিক্ষক রকিবউদ্দৌলা আকন্দের সাথে, কথা বলছিলাম তার সঙ্গে। আপনার ছোটবেলার গল্প বলছিলেন এবং আপনি বলছিলেন যে নদীর পানির সঙ্গে, নদীর পানির পরে আপনার সঙ্গী সাথীদের দুঃখ দুর্দশার কথা বলছিলেন। একটি গল্প বলতে চাইছিলেন আপনি। ওর একটি গল্প, মানে ছোটোবেলা আমার একটু মাছ ধরা হয়েছিল, আচ্ছা। ওই ছিপ ফেলে যে মাছ ধরা হয়। আমার বয়স তখন মনে হয় 8-9, এরকম 7-8 বছর হবে। তো আমরা তো নদীর পাড়ে, তো আমাদের ওই ছিপ নিয়ে ফেলছিলাম, ছিপ মাছ ধরতে গেলাম। তা ওই কিছুক্ষণ একটা মাছ ধরলো, ওই আপনারা চিনবেন কিনা, ওটা হলো শোল মাছ বলি আমরা আর কি, শোল মাছ। শোল মাছ। জি। হ্যাঁ, হ্যাঁ। এখন শোল হচ্ছে মাছ তো মাছটা, পরিচিত মাছ, হ্যাঁ। হ্যাঁ, ওই মাছটা বড়শি খুলতে হঠাৎ করে আমার এই আঙুলটাতে কামড়ে ধরলো। আচ্ছা। সে এমনভাবে কামড়ে দিল, আমি যখন কি মাছকে আমি ধরবো, মাছে আমাকে আঙুলটা কামড়ে ধরলো। ওহো। তো এখন অনেকক্ষণ কষ্ট করে খুললাম, দেখি আঙুলটা আমার অনেক, ওই শোল মাছের দাঁতগুলো বেশ শক্ত আর কি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাটা কাটা হাঁটাও দাঁত। বেশ বড়। হ্যাঁ, হাঁটাও বড়। তা এখন আমার তো হলো যে না, আর মাছ ধরবো না। তো এই মাছ ধরতে এসে মাছে আমাকে ধরে ফেললো, কেমন আর ধরবো না। এরপর থেকে কি আর মাছ ধরেনি? হ্যাঁ, পরে আরো অন্য মাছ ধরছি, কিন্তু ওই শোল মাছ দেখলে আমাকে ওই মনে হচ্ছে ওটা কামড় দেবে। আপনি বলছিলেন যে ছোটবেলায় আপনার খুব দুঃখ দুর্দশায় কিংবা অসহায় শিশুদের সাথে আপনার ছোটবেলা কেটেছে। তো এই দুঃখ দুর্দশার গল্পগুলো আমরা পরে শুনতে চাই। ছোটবেলার কোনো মজার কিংবা সুখের স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে? কামড় না খাওয়ার কিংবা এ জাতীয় কোনো দুঃখের অভিজ্ঞতা? না, আমার তো আবার খেলাধুলা একটু ইয়ে ছিল, চর্চা ছিল। ওই অনেক সময় আমরা গ্রামে ওটা বলে হাডুডু খেলা বলি, হাডুডু খেলি। তাই হাডুডু খেলতে যে আমার একটা বেশ
অ্যারেঞ্জমেন্ট হলো। তখনকার দিনে আমাদের ওই এ পাড়া ও পাড়া একটা ইয়ে থাকে, প্রতিযোগিতা হয়। তা আমাদের দেখা যায় তখন আজকে যেমন আমাদের ক্লাব বিভিন্ন সংগঠন হয়, জি। ওই মুহূর্তে ওই ধরনের ছিল না। আমাদের একটা বাড়ি, আমাদের বাড়িটাকে সবাই এক থেকে ওই আমার আব্বা একজন শিক্ষক ছিলেন, তা ওই তিনি তো মাস্টার বাড়ি। পুরস্কৃত হয়েছিলেন। জি জি তিনি তো পুরস্কৃত হ্যাঁ, হয়েছিলেন পুরস্কৃত হয়েছে, শিক্ষকতার হ্যাঁ। জন্য। উনি একাধিকবার মানে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কৃত হয়েছেন। তা ওই যে আমরা ওই আমাদের বাড়িটাকে ওই মাস্টার বাড়িও বলতো অনেকে। এই বাড়ি পুরো বনাম, আর একটা পেছনে একটা বাড়ি ছিল ওই আমাদের রেল লাইন দক্ষিণ পাশে, তার জন্য খেলা হতো। সেই খেলায় আমরা মোটামুটি আমাদের মানে গ্রুপটাকে ইয়ে হয়েছিল, চ্যাম্পিয়ন হিসেবে হলো, খুব পুরস্কৃত হলো এবং সবাই আনন্দ হয়ে হলো খেলাটা নিয়ে। আপনি কি হিসেবে ছিলেন খেলাতে? আমি খেলার অধিনায়ক হিসেবে ছিলাম। ওই আচ্ছা। ওই যদি হাডুডু খেলার ওটা তার মানে আপনার দম খুব ভালো ছিল। এখন ওই মুহূর্তের জন্য ভালো ছিল, এখন অনেকটা অতখানি নাই, খেলতে পারি না আর কি। আচ্ছা, পড়াশোনা করেছেন কি নিজের গ্রামেই? আমার নিজের গ্রামে একটা স্কুল ছিল, ফুলছড়ি মডেল। আমি এখন যা বর্তমানে ওই স্কুলের শিক্ষক আর কি। আচ্ছা। ওই স্কুলে লেখাপড়া করেছে। ওই স্যারের এখন আমার অনেকেই নাই, তো একজন স্যার এখনো আছেন, মানে রিটায়ার করছেন, কবে আছে। বাবার কথা বলছিলেন যে তিনি একজন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক, তো বাবা শিক্ষক ছিলেন বলে কি আপনি এই পেশায় অনুপ্রাণিত হয়েছেন? বললে গেলে একরকম সেটাই আমার ইয়ে ছিল। আসলে আমার বাবার ইচ্ছা ছিল আমি একজন ভালো চিকিৎসক হই, হুম হুম। এবং ভালো একজন পেশাগতভাবে ডাক্তার হিসেবে হতে পারি, চেষ্টাও করছিলেন। কিন্তু আমার মনটা কেন জানি এই মানে এই গ্রাম ছেড়ে যেতে ইচ্ছে যেতে করছিল চাইনি। না। তার জন্য উনি খুব ইয়েও করছেন আমাকে, একসময় একটু বলা যায় এটা ধমক শুরু দিচ্ছেন, আনন্দ দিয়ে দেখছে যে না আমি আমারটা একেবারে আস্তে আস্তে আমি ভেতরে যে আমার কেউ কাজ করতেছিল আমার চেয়ে প্রেরণারা, এটা ওই এই দিকেই মানে ম্যাক্সিমামটা চলে আসছিল, যে এইসব মানে ছেলে মেয়েগুলো যাদের যদি এখন যদি এই শিক্ষাতে বঞ্চিত হচ্ছে, পারছে না, এরা তো একদিন এই সমাজেরই বড় হবে। জি, আর সেই জন্য দেখা যাবে যে এরা মানুষ, এমনিও তো মানুষ, কিন্তু মানুষের মধ্যে যে কতগুলো ইয়া থাকে, অসামাজিক কার্যকলাপ এবং অন্য অন্য পশুবৃত্তি যেটা হয়, অশিক্ষিত থাকা কারা যা হয়, জি। এটা হলে পরে দেখা যাবে আমার যে সমাজটা একটু কলুষিত হবে। কলুষিত হয়ে যাবে। জি। কেমন জন্য আমার মনে হচ্ছিল যে এখান থেকে মানে কনভার্ট করে এই মুখ করা যায় কিনা, শিক্ষা থেকে আনা যায় কিনা, এটাই আমার ওটাই আমার আব্বার যে ইচ্ছা ছিল মানে ইয়া করার জন্য, একটু ভালো চিকিৎসক হওয়ার জন্য। আমার জন্য আমি প্রাইমারি লেখাপড়া করছি ফুলছড়িতে, হাই স্কুলে ফুলছড়ি ভর্তি হয়েছিলাম, কিন্তু এখানে বিজ্ঞান বিভাগ ছিল না। আচ্ছা। তার জন্য আমার আব্বা পার্শ্ববর্তী থানায় একটা স্কুল ছিল, খুব নাম করা স্কুল, ভরতকালী উচ্চ বিদ্যালয়। ওই মুহূর্তের জন্য সেটা 68-9 কথা বলছি। ওই স্কুলে আমাকে ওই যেহেতু আমাকে ওই দেখুন চিকিৎসক ভালো ডাক্তার বানাবেন, আমাকে বিজ্ঞান বিভাগে ভর্তি হবে ক্লাস 9-এ, আমাকে ওই স্কুলে ভর্তি করে দিলে, আমিও ভর্তি হলাম। কিন্তু দেখা গেল আমি এসএসসি রেজাল্ট ভালো ছিল, কিন্তু তারপরও আমি একটি ভালো কলেজেও ভর্তির সুযোগ পেলাম। আজকের মতো তখনও কলেজে ভর্তি হওয়া খুব টাফ ছিল, কিন্তু তারপর আমাকে ভালো লাগেনি। আস্তে আস্তে আমার ওই গ্রামের দিকেই মানে ফিরে আসতে হলো। ফিরে আমার আব্বাও হঠাৎ করে ইতিমধ্যে উনি মারা গেলেন। তারপর ওই স্কুল আমি ওই আব্বা থাকতে আমি স্কুলটা দাঁড় করাছিলাম। আচ্ছা। জমিটার দান আমার আব্বাই করে দিয়েছিলেন ওই স্কুলে, ওই যে বাউসি স্কুল যেটা বললেন। জি জি। তো এই যে আপনি পরিবারের বড় ছেলে ছিলেন, আপনার বাবার আকস্মিক মৃত্যু এবং আপনি তখন পড়াশোনাতে মানে কি বলবো মানে ডাক্তারি পড়ার ইচ্ছে বাদ দিয়ে আপনি আবার গ্রামে ফিরে এলেন এবং স্কুল প্রতিষ্ঠা করলেন, এরপর নিশ্চয়ই জীবনটা আরেকটু কঠিন হয়েছিল। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই গল্পটা, এই স্ট্রাগলের গল্পটা আমরা শুনি, তবে ছোট্ট একটা বিরতির পর। আচ্ছা। দর্শক, কথা বলছিলাম শিক্ষক রকিবউদ্দৌলা আকন্দ আলম মাস্টারের সাথে। আমরা ফিরছি একটু পরেই, মাছরাঙার সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আমাদের সাথে রয়েছেন প্রথম ঘন্টায় অতিথি হয়ে শিক্ষানুরাগী রকিবউদ্দৌলা আকন্দ আলম মাস্টার। আমরা চলে যাচ্ছি অতিথির কাছে।
আপনার সেই সময়কার কথা শুনছিলাম যখন আপনি স্কুলটা মাত্র প্রতিষ্ঠা করেছেন, এমন সময়ে পিতৃবিয়োগ হয় আপনার। তো আমার একটা প্রশ্ন ছিল যে, তার অনেক আগে কৈশোরে বোধহয় আপনার বন্ধুরা মিলে একটি একটা সংঘ সংগঠন করেছিলেন করছিলাম, পাঞ্জেরি নাম। পাঞ্জেরি তরুণ, জি। জি, সেটির পিছনে কি কারণ ছিল? ওটার পিছনে কারণ একটাই, মানে কিছু ছেলে মেয়েদেরকে আমরা একটা সংগঠন করছি, মানে একটা একতা আসলাম। তখন আমাদের ছিল কিছু কিছু ওই অসামাজিক কার্যকলাপকে প্রতিহত করা। জি, তারপরে আমরা একটা এই যেসব ছেলেমেয়ে বয়স্ক যারা লেখাপড়া জানতো না তাদেরকে লেখাপড়া শেখানো একটা উদ্যোগ ছিল। আর পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড করা, যেমন আমরা আমাদের বাড়ির রাস্তাঘাটটা পরিষ্কার করব, তারপর পাশে কিছু গাছ লাগাবো। আচ্ছা, যে আচ্ছা। এই ধরনের একটা এইগুলোর উদ্দেশ্যকে সামনে করে আমরা ওই পাঞ্জেরি তরুণ সংঘ। তো এই ধরনের পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয়েছিল? হ্যাঁ, আমার ওখানে ওই সময় আমি কিছু করছি বাস্তবায়ন, কিছু মানে আমি অনেকটাই করছি। আমার বাড়ির রাস্তাটা আমি করতে পারছি, যেমন গাছ লাগাতে পারছি। তারপরে বেশি দূরে যেতে পারিনি, কিন্তু আমার বাড়ির আশপাশগুলো এবং সবাইকে এর প্রতি উদ্বুদ্ধ করছি। গাছ লাগানোর একটা আলাদা একটা মজা আছে, গাছ লাগান, রাস্তার পাশে হোক এবং রাস্তাগুলো পরিষ্কার হলে আমাদের চলাচল সুবিধা। এই বিষয়ে আমার প্রতিবেশীর সঙ্গে অনেক সময় মতানৈক্য ঘটে গেছে। আমি একটা রাস্তা করতে চাইছি, তো ওই মানে জমি দেবে না। অথচ অনেক রিকোয়েস্ট করছি, অনেক চেয়ারম্যানকে বলছি, সবাইকে বলছি যে আমাকে রাস্তার দরকার, রাস্তা হলে সবারই উপকার। কিন্তু ওই বেচারা কেন যেন ওই জমি দিবে না। তারপরে অনেক জানতে আমরা করি, জমিটা নিয়েছি এবং রাস্তাও করছি। তার মানে শৈশব কৈশোর থেকে আপনার সমাজের সেই জন্য কিছু বিভিন্ন করবার একটা কর্মকাণ্ডে আমার একটু ছিল। ইচ্ছা ছিল। অদিতি বোধ কিছু বলতে চেয়েছিল তখন। হ্যাঁ, আমি জানতে চাইছিলাম যে আপনি স্কুল প্রতিষ্ঠা করলেন, প্রথম একটি প্রাথমিক স্কুল, এবং ওই সময়টাতেই বাবাকে হারালেন। তো পরিবারের বড় ছেলে হিসেবে নিশ্চয়ই আপনার উপর আমি দায়িত্ব এসে পরবর্তীতে পড়লো। ওই স্কুল তখন কোনো সরকারি অনুদান ছিল না। জি, আর ওই মুহূর্তে রেজিস্ট্রেশন করার পরে তখন আমার ওই আমার কিছু আর্থিক মানে জমা জমি আছে, এগুলো দেখাশোনা করতাম এবং ওই যাতে ওই জমি থেকে যতটুকু ফসল হয় এটাই চলতো। আর ওই স্কুলটার পেছনে আমি আরও মেহনত করলাম। ইতিমধ্যে আমার আব্বা একাধিক ছেলে মৃত্যু হয়, আমার ছোটো ছেলে আমার প্রাইমারিতে সরকারি প্রাইমারিতে চাকরি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আমি তখন ওই স্কুলটাকে আমি ওখান থেকে আমি সরকারি স্কুলে আসি এবং ওই স্কুলটা তখন অন্য শিক্ষক থাকেন তারা চালায়। এবং বর্তমান এই যে নতুন যে জাতীয়করণ হলো, তার মধ্যে স্কুলটা আমার জাতীয়করণ হয়ে গেছে এবং ওই স্কুলে এখন প্রধান শিক্ষক আমার স্ত্রী আগে। আচ্ছা, আচ্ছা। আমি আরেকটি মজার কথা হঠাৎ এই 19শে মে আমার এটা স্মরণীয়, আজকে আমার এই কি বলবো, এটা ম্যারেজ ডে অবশ্য 19শে মে। ও তাই? আচ্ছা, তার মানে চমৎকার। স্কুলের প্রধান শিক্ষক এই দিনে বিয়ে করেছিলেন? না না, আমার বিবাহ করার পরে আমি তাকে ওই স্কুলে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো আজকের এই বিশেষ দিনটিতে আপনি ঢাকায় আছেন এবং আমাদের ডাকে সময় সাড়া দিয়ে আপনি দিয়েছেন। এসেছেন, সেজন্য আপনার অবশ্যই একটি ধন্যবাদ প্রাপ্য। এবং আপনার স্ত্রী নিশ্চয়ই দেখছেন অনুষ্ঠানটা এই মুহূর্তে টিভিতে, আশা করছি আমরা। তো আপনাদের জন্য অবশ্যই অনেক শুভকামনা শুভেচ্ছা। থাকবে, শুভেচ্ছা থাকবে। আর আমরা আবারও আড্ডায় ফিরি। অবশ্যই। সেটা হচ্ছে যে সেই স্কুলটির প্রসঙ্গে আসছিলাম। বাউসী প্রাথমিক বাউসী বিদ্যালয়। এখন সেটাকে বাউসী নামটি কে দিয়েছিল? এটি মানে কোন কিসের আহ, নামানুসারে হয়েছিল? এটা অনেক আগের। আমার বাড়িটা এলাকাটাই অবশ্য ওই পাশে বাউসী, এবং আমার বাড়িটা একসময় ওই বাউসী এলাকার মধ্যে ছিল। এখন বিভিন্ন জনবসতি ঘনত্ব এবং বাড়ার কারণে ওটা একটা আলাদা, বাউসীটা আলাদা হয়ে গেছে, আমাদের বাড়িটা আলাদা হয়ে গেছে। আমার বাড়িটা এখন অনেকে মাস্টারপাড়া বলে পরিচিত হয়ে গেছে, কিন্তু ইউনিয়নটা হলো গজারিয়া, পুরো গ্রামটা গজারিয়া। কিন্তু গজারিয়ার মধ্যে এখন একটা বাউসী একটা পার্ট হয়ে গেল, আর আমার বাড়িটা একটা পার্ট হয়ে গেল। আমার বাড়িটা সবাই এখন মাস্টারপাড়া হিসেবে পরিচিত হয়ে গেছে। আচ্ছা, আর ওই স্কুলটা চালু করলাম, এখন সরকারি হয়ে গেছে, জাতীয়করণ হওয়ার কারণে সরকারি। ওখানে আরও শিক্ষক আছে 3 জন, জি, আর আমার ওই 4 জনই এখন শিক্ষিকা। আচ্ছা, এই স্কুলে আমি বিস্তারিত শুনতে চাই যে স্কুলে কারা পড়ছে, স্কুলে কিভাবে পাঠদান করা হচ্ছে, বিস্তারিত আপনার কাছ থেকে শুনতে। মানে আমার এখানে কিন্তু দুটোই স্কুল এখন উল্লেখ আছে। একটা আমার রাতে আমি নিজে উদ্যোগে চালাই, নৈশ বিদ্যালয়। এটা কোনো ছিল না, মানে সরকারিভাবে কোনো কিছু হয়নি। আমি আমার ক্লাস চলাকালীন অনেক ছেলে মেয়েকে দেখি ওই অনুপস্থিত থাকে,
এই অনুপস্থিত ছেলে মেয়েকে আমাদের এটা আমার ব্যক্তিগতভাবে এটাই অনুভূতি হয় যে স্কুলের নাম আছে, খাতায় নাম ভর্তি হয়, 1-এ ভর্তি হলে 100 জন, 5 বছর পর ক্লাস 5-এ যায় দেখা যায় খুব হয় 40-50 এর ঊর্ধ্বে যায় না। জি তাই এই যে মাঝখানে যে এতগুলো ছেলে মেয়ে এগুলো মানে কি হয়ে যায় পরে 1-এ যদি 100 হলে 5-এ 100 টাকা লাগবে, এটা আমার ইয়ে ছিল। কিন্তু অনেক ছেলে মেয়ে বাসায় বাসায় ঘুরতে দিয়ে আমি এটা মানে দেখার জন্য অনুপস্থিত ক্লাসে নাই কেন, তাদের অনেকে হয়তো দারিদ্র্য সীমার নিচে বাস আচ্ছা করে। সেই যেমন এখন গেলাম যা দেখি ওই অনেক ছেলে মেয়ে কী হয়েছে ওই বাবার সঙ্গে কাজ করতে গেছে। আমি কিন্তু বাড়ি বাড়ি কি করতে সাথে কী এলো কেন যে আজকের দোকানে হাটটা পার্সেটা হাট আছে, ফুলচুরি বাজার আছে, দোকানে কাজ করে কেন করে দোকানে কাজ করলে 70 টাকা পাওয়া যায়, 4 মেসেরি করলে একদিন কাজ করলে 70 টাকা দেয়। তা এখন তোমার স্কুলে চাই পড়বে তা 70 টাকা করে পাবো। এটা ওই মায়াদের কথা আর কি। আমি তাতে ওই প্রত্যেকটা বাচ্চাদের মায়াদের সঙ্গে আমার একটা খুব মানে সম্পর্ক হয়ে গেছে, যে যার জন্য অনেকে আমাকে ওই মানে একটা এমন হয়েছে যে সবাই আমাকে খুব ইয়া করে, যে ওই বাচ্চাদের মাকে জিজ্ঞাসা করলাম তোমার ছেলে যে স্কুলে যাওয়া আজকে করলে আজকে ওই 4 দোকানে গিয়েছে 70 টাকা পাবে, হাটের দিন আজকে যেদিন হাট থাকবে না সেদিন পাঠিয়ে দেবো। আরও অনেক ছেলে মেয়ে খুঁজি ওই বাবার কাজের সঙ্গে গেছে, মানে ধান কাটার কাজে গেছে, বিভিন্ন কাজে গেছে। তো আমি যখন এই ছেলে মেয়েগুলো যে দিনের বেলায় তারা বিভিন্ন কর্মের সঙ্গে জড়িত, এতে যদি আমি একটু ইয়ে করিয়ে এই রাতে একটা কিংবা সন্ধ্যায় ক্লাস যদি চালু করে দেওয়া যায় কেমন লাগবে কি হবে, আমি নিজে মনের সঙ্গে একটা মানে আত্মসমালোচনা যেটা বলি চিন্তা করি রাত্রে। মানে আপনি ভেবে দেখলেন যে ওদের ইনকামটা বন্ধ করার প্রয়োজন নেই, ওরা দিনের বেলা কাজ না আমি করলো। বন্ধ করতে পারছি না, ওর মা তো পরিবার থেকেও আসলে দিতে যে দেয়া হচ্ছে আজকে না। 70 টাকা কে তুমি দিবে। সেই স্যার, এরপরে আপনার এই যে নৈশ বিদ্যালয়টি স্থাপন করা এবং সেটির এখনকার অবস্থা সম্পর্কে আমরা বিস্তারিত শুনবো, তার আগে আমরা জানবো মাছরাঙা সংবাদ। দর্শক, সময় হলো মাছরাঙা সংবাদের। সংবাদ জানতে আমরা চলে যাব নিউজ স্টুডিওতে, সেখানে আমাদের জন্য অপেক্ষায় আছেন জিনাত। দর্শক, মাছরাঙা সংবাদ নিয়ে এসে আমরা আবারও ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। কথা বলছিলাম শিক্ষক রকিবউদ্দৌলা আখন্দের সাথে। আপনার স্কুলগুলো নিয়ে আমরা শুনছিলাম, নৈশ স্কুলের যারা পড়তে আসে তাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আপনি বলছিলেন, বা আরেকটি স্কুল সম্পর্কে আমরা শুনি, অন্য আরেকটি যে স্কুল আছে, যে প্রাথমিক স্কুলটি রয়েছে, সেই স্কুলটিকে কিভাবে এস্টাবলিশ করলেন, পরিচালনা কাদের কাছ করেন থেকে কিভাবে? সাহায্য পেলেন, ওই কি ধরনের? নৈশ যেটা আমি জি স্কুলটাকে আমি ওই যে বলে আমার নিজেরাই কয়েকজন স্টাফ মানে আমার সহকর্মীকে নিয়ে আমরা এইসব ছেলে মেয়েদের কী করা যায়, আমরা তো এই যে সহকর্মীদের কথা বলছেন, এরা কি আপনি যে স্কুলটিতে চাকরি আমি চাকরি করতেন, সেই স্কুলে। সরকারি জি, জি। স্কুলটি সেখানে? আচ্ছা, এরা তো বলতাম যে অনেকে তো আমরা তো ওই সন্ধ্যা পর বিকেলে একটু ঘুরে করি, চার দোকানে হয়তো আড্ডা দিই, এটাতে এই দিক না দিয়ে আমরা যদি এই ছেলে মেয়েদের যদি একত্রিত করে নিয়ে এসে যদি একটু এত দেখা যাওয়া দিনের বেলা যদি পড়া থেকে পাচ্ছে না, সুযোগ পাচ্ছে, বঞ্চিত হচ্ছে, আমরা এটা করতে পারি কি না। আমার থেকে কয়েকজন আমাকে যথেষ্ট সহযোগিতা করলো, হ্যাঁ করা যায়। তখন আমরা এই যেসব ছেলেমেয়েরা দিনের দোকানে কাজ করে, চার দোকানে, মেশিয়ারে মানে সাইকেল গ্যারেজে বিভিন্ন ছোটো ছোটো ছেলেমেয়ে কাজ করে আর কি, এতে গার্জেনের সঙ্গে একটু কথা বললাম। তো এতে দেখা গেলো অনেক গার্জেনে প্রথমে একটু ইয়ে ছিল, আপত্তি ছিল, সারাদিন কাজ করবে আবার তুমি আজ সন্ধ্যায় নিয়ে যাবে ওখানে পড়াবা, এটা কেমন হয় কী সমস্যা, একটু বিরক্তি বোধ করতো। তা আমি তাদেরকে বুঝলাম করতে পার কি এ যদি পারে অসুবিধা কী আছে, ওই বাচ্চারা যদি মানে শিখতে পারে। আমি ওই কতগুলো ছেলেমেয়ের সঙ্গে কথা বললাম, তোমার দিনের বেলা দোকানে কাজ করো কিন্তু সন্ধ্যা আমার সঙ্গে স্কুলে আসবে না, হ্যাঁ আমরা যাবো। তো এই যে রাজি হলো, তারপরে গার্জেনও অনেকে রাজি ছিল না, গার্জেন বলতেছিল যে দিনের বেলা কাজ করবে আর রাত্রিবেলা একটা আরাম করি বাসায়, আবার পড়াবার কেমন হয়, এগুলো বেশিক্ষণ তো না, অল্পক্ষণ হয় 2-3 ঘন্টা পড়বে তারপরও চলে আসবে। তারপর অনেকে রাজি হলো। পরবর্তী দেখা গেলো যে ওই যেসব গার্জেনটা আপত্তি ছিল তারাও পরে খুব এগুলোতে না আমাদের ভুলই ছিল, এখন এটা ঠিক হয়েছে অনেক পাশাপাশি। এখন আমার তো তখন মাত্র কয়েকজন ছেলে মেয়ে নিয়ে শুরু করছিলাম, এখন অনেক ছেলে মেয়ে হয়ে গেছে। এখন মোট কতজন আছে?
এখন 167 জন ছেলে মেয়ে এবার পড়ে এবং 3, আচ্ছা। 4, 5 পড়ে। এর পাশাপাশি ছোটো ছোটো ভাই বোন যারা আছে ওদেরকেও নিয়ে আসে। আচ্ছা। আর মানে আর যেহেতু এখন এটা একটা মানে ফ্রি অবৈতনিক। অবৈতনিক না কিছুই নেই এখানে। এখন ওই যে ভাইটা বড় 5-এ পড়ে, ওরা ছোটো ছোটো ভাই বোন আছে 1, 2-তে পড়ে, এগুলো আমু চাই পড়বো। আর এখানে গার্জিয়ান দেখতে পেলো যে আমাদের কোনো এটা কোনো ইয়ে দিতে হচ্ছে না, কোনো খরচ নেই জি। এখানে গেল। ওই বাচ্চারা আবার দিনের বেলা স্কুলেও পড়ার সুযোগ পাচ্ছে। জি। এইভাবে এখন এই চলতেছে। নৈশ স্কুলটি এটা প্রাথমিকভাবে আমি যখন চালু করি এই বিভিন্ন দেখছেন প্রথম আলোয় একটা নিউজ তৈরি হয়েছিল প্রথমে আলম মাস্টারের নৈশ বিদ্যালয়। জি। এটা হলো 2006 সালের ঘটনা, 5 আগস্ট। ওই নিউজটা হওয়ার পরে আমাকে এই একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল এজাজ আহমেদ চৌধুরী উনি একটা আমাকে জেনারেটর দেন। ওই স্কুলটা মানে রাতের বেলা যেহেতু হিরিকেনে আলো পড়তেছে, একজন ডাক্তার বলতেছিল যে ওই বাচ্চাগুলোর ওই হিরিকেনের যে একটা ইয়ে হবে মানে একটা ধোঁয়া আছে, এতে ক্ষতি হতে পারে। তো উনি একটা জেনারেটর দিলেন, কিন্তু সমস্যা হলো আলোর ব্যবস্থা। আলোর ব্যবস্থাটা হয়ে গেল। কিন্তু ঘটনা যে এই জেনারেটর পার ডে আমাকে 1 লিটার করে তেল দিতে হয়, 1 লিটার পেট্রোল, যার দাম খরচ প্রায় 100 টাকার মতো পড়ে যায়। এটা আমি বললাম যে এটা তো যদিও একসময় খুব ভালো লাগলো, জেনারেটর পেলাম, একটা আনন্দ আসলো, কিন্তু যখন ওই খরচ বহন করতে যায় দেখা গেল যে এটা আর আমার পক্ষে সম্ভব না। তখন আমার স্থানীয় যে হাটের কথা বললাম, ওই হাটে আমাদের যখন হাটে ইজারদার এখন বর্তমান ওই ইউনিয়নের চেয়ারম্যান মনোতোষ মিন্টু, জি। এ আমাকে বললো যে আমি অসুবিধা নেই, আমি হাট কমিটি থেকে তোমার প্রতিদিন ওই জেনারেটরের খরচটা বহন করব। বাহ। বাহ। খুবই ভালো লাগলো। আমার ছোটো ভাই ওই হাটে ছিল, এবং ওই দুইজনেই ওই বর্তমান যে চেয়ারম্যান আর গজা ইউনিয়নের ওই আর ছোটো ভাই আমার ওই দুইজনে হাট কমিটির থেকে ওই প্রতিদিন 1 লিটার করে তেল আমাকে দিত। তো এটা 1 বছরের ব্যাপার চলে গেল, কিন্তু পরবর্তীতে হাট ওনারা পায়নি। আর হাট না বলে হাট একটা অন্য গ্রুপে পারলো ইজারাদার মাধ্যমে। তখন ওরা বললো যে আমরা তো পক্ষে আর দিতে পারবো না, আর নতুন যে বাজার সেটা যদি দেয় তো হবে না, হবে না। তেনার সঙ্গে কথা বললাম যে আগের ইজারদার তো দিয়ে গেছে, যে আপনারা একটু সহযোগিতা করেন। কেন আর পারবো না। কী হলো, কারণ আমাদের ওটা বাড়তি একটা ঝামেলা হবে, আর পারবো না, আপনি অন্য ব্যবস্থা করেন। তখন আমি বললাম যে এখন এই মেজর জেনারেল দিয়েছিলেন, ওনার সঙ্গে কথা বললাম যে এই ঘটনা, স্যার আপনি তো আমাদের জেনারেল দিলেন, কিন্তু তার পার ডে খরচ হয়, এই খরচটা তো হাট কমিটি চালালেও তারা তো দিতে পারছে না। তখন এখন বললো কি ঠিক আছে আমি একটা কাজ করি, উনি অবশ্য পরে প্রস্তাব দিয়েছিলেন যে জেনারেটর